This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে প্রথম দফার ভোট 23 তারিখ, মাঝে আর একটা দিন রয়েছে, কিন্তু তার মধ্যেও গন্ডগোলের খবর তো আমরা পাচ্ছি। যেমন এই ভাঙড়ের নওশাদের প্রচার ঘিরে উত্তেজনা, ব্যাপক উত্তেজনার খবর ভোগালীতে। আইএসএফ প্রার্থী নওশাদের গাড়ি ঘিরে জয় বাংলা স্লোগান তৃণমূলের, শুনুন। যখন তৃণমূল কংগ্রেসের জয় বাংলা স্লোগান, তখন পাল্টা চোর চোর স্লোগান আইএসএফের। পরিস্থিতি সামলাতে রীতিমতো লাঠিচার্জ করতে হয় পুলিশকে। এই মুহূর্তে আমাদের সত্যজিৎ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সত্যজিৎ, ভাঙড়ে গন্ডগোল কি তাহলে শুরু হয়ে গেল, এবং পুলিশ এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলছে, পরিস্থিতি কতটা তাদের নিয়ন্ত্রণে রয়েছে? দেখো, এই ঘটনা প্রসঙ্গে পুলিশ কোনো রকম মন্তব্য করতে চাইছে না। তবে আজকের যে ঘটনা, যে কার্যত ভাঙড়ের ভোগালী 2 এলাকা জুড়েই নওশাদ সিদ্দিকীর একাধিক প্রোগ্রাম ছিল, এবং যে এই ঝামেলার খবর আমরা পাচ্ছি, সেক্ষেত্রে আমরা পুলিশ সূত্রে যতটুকু জানতে পারছি যে নওশাদ সিদ্দিকী যখন গাড়িতে করে ভোগালী 2 গ্রাম পঞ্চায়েত এলাকার বানিয়ারা এলাকা দিয়ে যাচ্ছিলেন, সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কার্যত দলীয় পতাকা নিয়ে জয় বাংলা স্লোগান দেয়। পাল্টা আইএসএফ এর কর্মী সমর্থকরা ছিলেন, তারা চোর জোর স্লোগান দেন, এবং দুই পক্ষের এই স্লোগানের মাঝেই কার্যত উত্তেজনা ছড়ায়, এবং পুলিশ কার্যত এই উত্তেজনা লঘু করার জন্য লাঠিচার্জ করে। পরবর্তীতে বিরাট সংখ্যক পুলিশ আসেন এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে নওশাদ সিদ্দিকী ঘটকপুকুরে তার কার্যালয়ে আছেন, এবং এই ঘটনা প্রসঙ্গে তিনি কার্যত পুলিশ প্রশাসন এবং তৃণমূলের বিরুদ্ধেই সুর চড়িয়েছেন। মঞ্জিরা, সত্যই তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, স্লোগান পাল্টা স্লোগান। তৃণমূল কংগ্রেসের যখন জয় বাংলা স্লোগান, ঠিক তার পাল্টা আইএসএফ এর কর্মী সমর্থকদের চোর চোর স্লোগান। নওশাদ সিদ্দিকীর আজকে প্রচার, এবং সেই প্রচার করার সময় ভোগালীতে এই ঘটনা, এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশকে লাঠি চার্জ করতে হয়। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানালেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ। নওশাদ সিদ্দিকী, তার প্রচার, আজ ভাঙড়ে ব্যাপক উত্তেজনা। ভোগালীতে আইএসএফ প্রার্থী নওশাদের গাড়ি ঘিরে জয় বাংলা স্লোগান তৃণমূলের, এবং তখনই পাল্টা চোর চোর স্লোগান। এই স্লোগান এবং পাল্টা স্লোগান, এর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এবং তারপরেই বচসা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ভাঙড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শওকত সাহেব, নওশাদ সিদ্দিকীর আজকে প্রচার চলছিল, সেই সময় স্লোগান পাল্টা স্লোগান, উত্তেজনা, পুলিশকে লাঠিচার্জ করতে হলো। নওশাদ সিদ্দিকী বা আইএসএফ এর বক্তব্য, তৃণমূল কংগ্রেসের এই ঘটনার পেছনে আপনার প্রতিক্রিয়া প্লিজ। দেখুন, এটা হচ্ছে আবেগের বহিঃপ্রকাশ। আমি ভাঙড়ের মানুষের যে আবেগ জয় বাংলার প্রতি, সারা বাংলার মানুষের আবেগ জয় বাংলার প্রতি, এটা আপনারা বুঝতেই পারছেন। তবু আমি বলবো যে যখন যে প্রচার করবে সেখানে কোনো রকম যেন অশান্তি না হয়, সেটা প্রত্যেকেরই দেখতে হবে। প্রশাসন তার নিজস্ব কাজ তারা করেছে। প্রশাসন চাইবে সবসময় যে শান্তিপূর্ণভাবে প্রত্যেকেই যারা ক্যান্ডিডেট আছে তারা পাবলিসিটি করুক। আমি যারা এই জয় বাংলা স্লোগান দিয়েছে তাদেরকে একদিকে যেমন ধন্যবাদ জানাবো, অন্যদিকে বলবো যে কারোর কোনো প্রচারে কোনো রকম বাধা হোক, বিঘ্ন হোক, এটা যেন আমরা না চাই। আমার তৃণমূল কংগ্রেসের আমার সহকর্মী সহযোদ্ধাদের কাছে এইটুকু অনুরোধ করব, কারণ আমরা শান্তিপূর্ণ নির্বাচন করতে চাই। কেউ যেন কোনো অশান্তি বা প্রয়োজনায় পা না দিয়ে সবাই নিজেদের মতো করে প্রচার করুক, কোনো অসুবিধে নেই। শওকত সাহেব, আপনি বলছেন বটে শান্তিপূর্ণ নির্বাচনের কথা, কিন্তু এখানে তো স্লোগান থেকেই গন্ডগোল দেখতে পাচ্ছি। দেখুন, জয় বাংলা বললে যদি কারোর মানে কষ্ট হয়, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা বাংলার মানুষ, আমরা বাঙালি। জয় বাংলা আমাদের স্লোগান। জয় বাংলা বললে অনেকে রেগে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন। তারা কি বাঙালি নয়? তারা কি বাঙালি লোক নয়?
তাহলে এই ধরনের এটা যারা বহিরাগত আছে তাদের একটু জ্বালা করবে, বুঝতে কিন্তু পেরেছি। আমরা যারা বাঙালি তাদের জ্বালা করছে কেন? এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। এবার নন্দীগ্রামের ছবিটা আপনাদের দেখাবো, তার কারণ সেখানে একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে নন্দীগ্রামের ভেকুটিয়ায়। সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের একটা হাতাহাতি, উত্তপ্ত বাক্য বিনিময়। কি নিয়ে তাদের মধ্যে এই সমস্যা, কি নিয়ে তাদের মধ্যে এই পরিস্থিতির সৃষ্টি হলো আমি জানবো। আমার সহকর্মী কনিষ্ক এই মুহূর্তে রয়েছে। কনিষ্ক, ভেকুটিয়ায় প্রচার ঘিরে এরকম পরিস্থিতি কেন তৈরি হলো? দেখো শুভ, যেটা জানা যাচ্ছে দুই পক্ষ ভোট ক্যাম্পেনিং এ বেরিয়েছিল ভেকুটিয়ার 37 নম্বর বুথ এলাকায়। আর এই 37 নম্বর বুথ এলাকায় দুই পক্ষ অর্থাৎ বিজেপি এবং তৃণমূল কার্যত সম্মুখ সম্মরে তাদের ভোটের প্রার্থী যারা রয়েছেন তাদের হয়ে আবেদন করেন। আর সেই আবেদন করার সময় একে অপরের মধ্যে যে বাদানুবাদ তৈরি হয় এবং সেই বাদানুবাদ থেকেই কিন্তু রীতিমতো হাতাহাতি হয়। বিজেপি যেমনটা অভিযোগ করছেন যে তারা যখন এলাকায় ক্যাম্পেনিং এ যাচ্ছিলেন তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা হঠাৎই ধারালো অস্ত্র নিয়ে তাদের উপরে হামলা চালায় এবং তারা এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন বিজেপি সমর্থক। পাল্টা আবার তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে এলাকায় ভোট প্রচারে গিয়ে রীতিমতো মানুষের কাছে যখন আবেদন করছিল তখনই তৃণমূল কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর করে এবং তাদের সঙ্গে অশ্রাব্য গালিগালাজ করে বলে এমনটাই অভিযোগ আছে। পুরো বিষয়টাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি বচসা শুরু হয়। একাধিক পুলিশের কি ভূমিকা ছিল এই গোটা ঘটনায়? পুলিশের ভূমিকা কি ছিল বা কেমন ছিল? শুভ, তুমি আরেকবার যদি প্রশ্নটা করো। পুলিশের ভূমিকা কি বা কেমন ছিল এই গোটা ঘটনায়? দেখো, যখন এই ক্যাম্পেনিং চলছিল তখন কিন্তু এলাকায় পুলিশ ছিল না, কিন্তু এই ক্যাম্পেনিং হওয়ার পরে ঘটনার একাধিক বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মী সমর্থক আহত হওয়ার পরে কিন্তু নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আছেন। সমগ্র ঘটনায় এই মুহূর্তে কিন্তু এলাকা কার্যত থমথমে রয়েছে, বাহিনীর টহল চলছে। পুরো বিষয়টাকে নিয়ে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু হয়েছে। আদতে এত বাহিনী থাকা সত্ত্বেও নন্দীগ্রামে কি ঘটনা বলতে টিএমসির লোকরা বেশি ছিল, ওরা ক্যাম্পেইনিং করতে এসেছে আমাদের চারপাশে, ওইখানে ঘটনাস্থলে পৌঁছে যায়। তো আমরা ক্যাম্পেইনিং করেছিলাম, তো আচানক পিছন থেকে ওরা ধারালো অস্ত্র নিয়ে অ্যাটাক করার পরে আমার এই যে হাতটা অনেকটা কেটে দিয়েছে, 17টা টিচ হয়েছে। আর এখানে প্রেজেন্ট ছিল রাকরি ঘোড়া এবং শঙ্কর ধারার পুরো একদম প্ল্যান মাফিক, ওরা প্ল্যান করে, ওরা টিএমসির দলের। আমি চাই এর শাস্তি, এদের করা মানে আমাদের নিরাপত্তা চাই। আর সমস্যাটা হলো ওই ভোট প্রচার করতে গিয়েছিলাম, ওই জন্য সমস্যাটা হয়েছে। তারপর ওরাও কি ভোট প্রচার করছে? ওরা কি সমস্যা হলো? তৃণমূলের সঙ্গে বিজেপির সমস্যা। ওরা নিয়ে না ওই ভোট প্রচার করছিল আমাদের স্বামী আর আমাদের কর্মীরা, ওরা বলছে না করতে দেবো না। কেন করতে দেবো এই বলে ওরা এসে মাথা ধর করলো, আর ওদের হাসুয়া ছিল, বিলেট ছিল। আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের ডোর টু ডোর ক্যাম্পেনিং করছিল আমাদের প্রার্থী 210 নন্দীগ্রামে পবিত্র করার সমর্থনে। সেই প্রচারের উপরে অতর্কিত আক্রমণ করেছে ভারতীয় জনতা পার্টি এবং আমাদের এক নেতৃত্বের নাবালিকা মেয়ে, তাকে পুলিশ যে উদ্ধার করেছে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেছে। তো আমরা পুরো ব্যাপারটার উপরে খোঁজ নিচ্ছি, নিয়ে আগামী সময়ে আমরা বলবো যে ঘটনাটা কি ঘটেছিল, কারণ আমাদের কর্মীরা এখনও বাড়ি থেকে বেরোতে পারছে না। মোদি আসার পর এবার হুঁশিয়ারি রাজনাথের। বিজেপিকে ক্ষমতায় আনুন, তৃণমূলের গুন্ডারা হয় ঘরে ঢুকবে, নয় জেলে যাবে, অথবা উপরে চলে যাবে। সাঁইথিয়ান সভা থেকে হুঙ্কার প্রতিরক্ষা মন্ত্রী। तृणमूल कांग्रेस के शासनकाल में भ्रष्टाचार बढ़ा है, भूमाफिया बढ़े हैं और यहाँ पर भाई भतीजावाद भी बढ़ा है। और मैं आज आपको विश्वास दिलाकर जाना चाहता हूं, आप यहाँ पर भाजपा की बीजेपी की सरकार बना दीजिए। बहनों भाइयों, सारे गुंडे बदमाश या तो अपने घरों में दुबक जाएंगे या जेलों में होंगे या तो ऊपर चले जाएंगे। मैं आपको विश्वास दिलाता हूं, डरना मत। सरकार बनने के बाद जो भी डराने की कोशिश किया होगा, एक एक की खाट खड़ी कर दी जाएगी, एक एक की खाट खड़ी कर दी जाएगी। मैं आज आपसे यही कहना चाहूंगा, मैं यही कहूंगा कि चोरा घास फूस, खोबे छाड़ खा,
দুর্নীতি থাকবে না আর। ফুটবে এবার পদ্মী ফুল, এক নূতন বাংলা গড়বে ফুল। তৃণমূলের গুন্ডাদের সময়সীমা বেঁধে দিয়ে গতকালই বড়জোড়ার সভা থেকে হুঙ্কার ছেড়েছিলেন প্রধানমন্ত্রী। 29 अप्रैल से पहले अपने अपने थाने में आत्मसमर्पण कर लो। यहां पर 23 तारीख के पहले कर लो, क्योंकि 4 मई के बाद कोई भी बच नहीं पाएगा। यहां विष्णुपुर का माफिया बालू, पत्थर, कोयले के अवैध खनन से जुड़ा टीएमसी का सिंडिकेट, कान खोलकर सुन लो, कान खोलकर सुन लो, ये सब छोड़बे ना। অন্যদিকে পিংলার সভা থেকে যোগী আদিত্যনাথ তিনি কি বলছেন বা বলা ভালো তিনি কি দাবি করছেন, তিনি দাবি করছেন যে এই বাংলায় যদি ডাবল ইঞ্জিন সরকার হয় তাহলে সেক্ষেত্রে উত্তরপ্রদেশের মতো এই বাংলাতেও নাকি গুন্ডারাজ মাফিয়া রাজের শেষ হবে। শুধু তাই নয়, তিনি খেলা শব্দটা খুব ক্যাটেগরিক্যালি ব্যবহার করছেন। তিনি বলছেন যে বিজেপি সরকার ক্ষমতায় আসলে এ বাংলায় খেলা শেষ হবে, উন্নয়ন শুরু হবে। শুনুন তার মুখ থেকে কি বলেছেন তিনি। यूपी के अंदर डबल इंजन सरकार आने के बाद डबल इंजन सरकार ने वहां पर जब कार्य प्रारंभ किया है तो बहन और भाइयों, आज यूपी के अंदर नो कर्फ्यू, नो दंगा, यूपी में है सब चंगा। माफिया मुक्त और गुंडा मुक्त होने के साथ साथ माफिया की पसली को तोड़ने के लिए बुलडोजर का इस्तेमाल भी यूपी के अंदर होता है। पिछले 15 वर्षों में ममता दीदी के नेतृत्व में जिस प्रकार की अराजकता, गुंडागिर्दी, माफियागिरी आज बंगाल की धरती पर देखने को मिल रहा है। ममता दीदी कहती है कि अब खेला हो भी, और मैं तो उनसे कहना चाहता हूं 15 साल बहुत हुए, अब खेला बंद होगा और विकास शुरू होगा। ए बार खेला शेष, उन्नयन शुरू। কোনো হিন্দুর গায়ে হাত দিতে দেব না, গুন্ডামি করলে কোমর ভাঙা হবে। উত্তর কাঁথিতে ভোট প্রচারে গিয়ে এভাবেই হুঙ্কার ছাড়লেন শুভেন্দু অধিকারী। এবার 177-এর একটি আসনও কম পাবে না বিজেপি। গুন্ডাদের জব্দ করবে কেন্দ্রীয় বাহিনী, হুঁশিয়ারি বিরোধী দলনেতার। কথা দিয়ে গেলাম, কোন হিন্দুর গায়ে হাত দিতে দেব না। মুর্শিদাবাদ, মালদা, মোথাবাড়ির মতো ঘটনা, হিন্দু নিধন, হিন্দু পলায়ন আমরা আগামী দিনে রুখব এবং পশ্চিম বাংলাকে বাংলাদেশ হতে দেব না, মুসলিম লীগ 2 সরকার হতে দেব না। আমি আপনাকে বলে গেলাম 16-তে 3, 21-এ 77, এবারে 177-এ একটা সিট। গুন্ডামি করলে কোমর ভাঙার কাজ করব। কেন্দ্রীয় বাহিনী এবং তার নিয়ন্ত্রক তারা গুন্ডাদেরকে জব্দ করার কাজ করবে, আপনারা নিশ্চিন্ত থাকুন। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থেকে মিঠুন চক্রবর্তী এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেসকে। তিনি বললেন যে বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর বিরাট ষড়যন্ত্র করছে তৃণমূল কংগ্রেস। অনুপ্রবেশকারীদের স্বার্থ রক্ষায় তৃণমূলের এসআইআর বিরোধিতা বলে তিনি উল্লেখ করলেন। তবে তৃণমূলের কোনো স্বাদ পূরণ হবে না, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে বাংলাকে রক্ষা করব। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থেকে তৃণমূলকে ঠিক এভাবেই চ্যালেঞ্জ ছুড়লেন মিঠুন চক্রবর্তী। আমি শোনাবো কি বলেছেন তিনি।
এই যে পরিকল্পনা চলছে সেটা দেখুন। এই এসআইআর নিয়ে কেন এত লড়ালড়ি, কাদের জন্য লড়ালড়ি এত? ওদিকে বর্ডারে 400 কিলোমিটার খুলে রেখে দিয়েছেন, প্রধানমন্ত্রী বলছেন, আমাদের গৃহমন্ত্রী বলছেন আপনি জমি দিন, ওই 400 কিলোমিটার আমরা বন্ধ করে দেবো। দিচ্ছেন না, কেন দিচ্ছেন না? কেন ওখান দিয়ে ঢুকবে সবাই? আসুন, এসে এখানে খান দান, আমাকে ভোট করুন, আর তারপরে আমরা বসে বসে সবাই মিলে পশ্চিম বাংলাদেশ করে দেবো। এত সোজা? বিরাট বড় ষড়যন্ত্র চলছে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করে দেওয়া, বিরাট ষড়যন্ত্র। পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, কিন্তু সে স্বপ্ন পূরণ হবে না। কারণ যতদিন আমার মতো একটা বাঙালি বেঁচে আছে আর আমার রক্তে যদি শেষ বিন্দু থাকে, সেই বিন্দু দিয়ে রক্ষা করব। আর কই মাইকা লাল বাংলায় মিঠুন চক্রবর্তী, তিনি দক্ষিণ দিনাজপুরে হরিরামপুর থেকে এক প্রকার তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কি বলেছেন আপনাদের শোনালাম। তিনি কিন্তু এক্ষেত্রে স্পষ্টতই বলছেন যে বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর বিরাট ষড়যন্ত্র, কনস্পিরেসি, ষড়যন্ত্র শব্দটা তিনি ব্যবহার করেছেন। অনুপ্রবেশকারীদের স্বার্থ রক্ষায় তৃণমূলের এসআইআর বিরোধিতা বলেও তিনি উল্লেখ করেছেন। লোকসভায় বিজেপিকে হারিয়েছেন। মহিলা বিল নিয়ে ভোটাভুটি প্রসঙ্গে ফের দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, 26ই বাংলা জিতে দিল্লি থেকে বিজেপিকে সরানোর হুঙ্কার তৃণমূল নেত্রী। প্রধানমন্ত্রী মিথ্যে বলছেন বলেও দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভায় বিজেপিকে আমরা পরাস্ত করেছি, এবারেও মনে রাখবেন এই 26এই বাংলা জিতে দিল্লি থেকে বিজেপিকে হাঁটাবো। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের শপথ, এটা আমাদের প্রতিশ্রুতি। আমরা বলি না করব, মোদিবাবু মিথ্যে কথা বলেন, আমরা বলি না, আমরা যেটা করবার সেটা আমরা করি। এবার বলে যাচ্ছি, শান্তির জন্য লড়ুন, ভোটাধিকার রক্ষা করার জন্য লড়ুন, নিজের অস্তিত্বের জন্য লড়ুন, এনআরসির বিরুদ্ধে লড়ুন, ডিটেনশন ক্যাম্পে যাতে না যেতে হয় তার জন্য লড়াই করুন, নিজের ভাষাকে রক্ষা করুন, নিজের জাতিকে রক্ষা করুন, সর্বধর্ম সমন্বয়, সব ধর্মকে রক্ষা করুন, বর্ণকে রক্ষা করুন, মানবিকতাকে রক্ষা করুন। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস সরকার থাকলে আপনাদের নিরাপত্তা সবার সুনিশ্চিত থাকবে। এই মুহূর্তে রাজ্যে ভোটের বাংলা, বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। ঠিক সেরকম একটা সময় প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি লোকসভাতেও বিজেপিকে হারানোর কথা বলছেন এবং মহিলা বিল নিয়ে এই মুহূর্তে প্রসঙ্গ তুলে এ কথাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। দেবজিৎ, আপনারা কিভাবে দেখছেন বিষয়টিকে? লোকসভায় তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারায়নি। লোকসভায় তৃণমূল কংগ্রেস হারিয়ে দেওয়ার চেষ্টা করেছে ভারতের মহিলাদের। ভারতের মহিলাদের জন্য 33% সংরক্ষণের জন্য যে বিল বিজেপি এনেছিল, এবং চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আমরা বলেছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছিলেন যে আমাকে 1 ঘন্টা সময় দিন, আমি দরকার হলে অ্যামেন্ডমেন্ট করে আনছি, 50% মহিলাদের জন্য হোক সংরক্ষণ। কিন্তু প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা বিরোধী। যারা মহিলাদের উপর অত্যাচার করেছেন, যারা বিভিন্ন সময় আমাদের মা জায়া কন্যা জননীর উপরে অত্যাচার করেছেন, উনি তাদের হয়েই গলা ফাটিয়েছেন, তাদের হয়ে লড়েছেন, কোর্টে লড়েছেন, রাস্তায় লড়েছেন, বিভিন্ন জায়গায় তাদের হয়েই উনি লড়েছেন। সুতরাং উনি যে মহিলা বিলের বিরোধিতা করবেন, এরা নতুন কি? ধন্যবাদ আপনাকে। আইপ্যাকের ডিরেক্টর ঋষিরাজ সিং, তাকে সময়সীমা দেওয়া হয়েছিল আজ সকাল 11টার মধ্যে তাকে সেখানে ডেকে পাঠানো হয়েছিল ইডি দপ্তরে দিল্লিতে, কিন্তু তিনি এখনো যাননি সেখানে। সময় পার দিল্লিতে ইডি দপ্তরে হাজিরা এখনো পর্যন্ত এড়িয়েই গিয়েছেন আইপ্যাকের ডিরেক্টর ঋষিরাজ সিং। আজ সকাল 11টায় দিল্লির সদর দপ্তরে হাজিরার সমন পাঠিয়েছিল ইডি, কিন্তু এখনো হাজিরা দেননি ঋষিরাজ। এ সংক্রান্ত এখনো পর্যন্ত কোনো খবর, কি খবর রয়েছে আমি একটু জানার চেষ্টা করলাম। সহকর্মী জ্যোতির্ময় কর্মকার আমার সঙ্গে রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত 11টার সময় তার সেই সময়সীমা কিন্তু পার হয়ে গিয়েছে, এখনো যাননি। আমি তোমার সঙ্গে যখন কথা বলছি এখন বাজে 3:23, কিছু খবর আছে?
দেখো, আজ ইডি অফিসে হাজিরা দিলেন না ঋষিরাজ সিং, এবং যে খবর আমরা পাচ্ছি যে তিনি তার আইনজীবীর মারফত তিনি যোগাযোগ করেছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি আজ আসতে পারছেন না, এবং ইডি সূত্র থেকে খবর আমরা পাচ্ছি যে তাকে ফ্রেশ সামন পাঠানো হতে পারে। কিন্তু কেন এলেন না ঋষিরাজ সিং, তার যুক্তি কি? তার বক্তব্য হচ্ছে যে তার আবেদন এখনও পর্যন্ত দিল্লি হাইকোর্টে বিচারাধীন। প্রতীক জৈন ইডি তলবের বিরুদ্ধে বা ইডির তলবকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। একইভাবে ঋষিরাজ সিং তিনিও দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, এবং তার বক্তব্য যে এই যে কয়লা কেলেঙ্কারি তদন্ত চলছে, সেই কয়লা কেলেঙ্কারি তদন্তে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, এবং তিনি আইপ্যাক সংস্থার শুধুমাত্র স্ট্র্যাটেজিক এবং তার পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম দেখেন, তার সঙ্গে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের কোথাও কোনো সম্পর্ক নেই। যে অভিযোগ উঠেছে যে ভুয়ো ইনভয়েস এবং বিল তৈরি করে টাকা নেওয়া হয়েছে, সেই ধরনের কোনো প্রমাণ তার বিরুদ্ধে নেই, এবং তার পাশাপাশি হাওয়ালার মাধ্যমে টাকা পাঠানো বা আন্তর্জাতিক হাওয়ালার মাধ্যমে টাকা নেওয়া, সেই সংক্রান্ত কোনো তথ্য প্রমাণও তার বিরুদ্ধে নেই বলে তিনি দাবি করেছেন। অর্থাৎ এই তদন্তের আওতায় তাকে জোর করে টেনে আনা হচ্ছে বলে তার আইনজীবী দিল্লি হাইকোর্টে জানিয়েছেন, এবং সেই বিষয়টি মূলত এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত তার আবেদন বিচারাধীন ততক্ষণ পর্যন্ত তিনি হাজিরা দিতে পারছেন না। তিনি তামিলনাড়ু নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন এবং এই নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে তিনি আসতে পারেন। যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, 2রা এপ্রিল তার ব্যাঙ্গালোরের বাড়িতে ইডি কর্তারা পৌঁছেছিলেন। সেখানে তারা তার ফোন থেকে যাবতীয় ডিটেলস কপি করেন, এবং তখন তাকে আলাদা করে কোনো জিজ্ঞাসা করা হয়নি। এই বিষয়টি যখন হাইকোর্টে শুনানি হচ্ছিল, ঋষিরাজ সিংয়ের আইনজীবীরা তারা জানান, এবং তার প্রেক্ষিতে দিল্লি হাইকোর্টের বিচারপতির পর্যবেক্ষণ যে ইডি যখন তদন্ত করতে গিয়েছিল তাদের যা যা জিজ্ঞাস্য আছে, কেন তারা সেই সময় জিজ্ঞাসা করেননি। স্বাভাবিকভাবে এই বিষয়টিও আজকে ঋষিরাজ সিংয়ের হাজিরা না দেওয়ার ক্ষেত্রে অন্যতম বড় হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে।